স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন তখন একদিন সন্ন্যাসী বসনে শিকাগোর রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। তখনকার সময়ে আমেরিকানরা এই ধরনের পোশাকের সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। এই রকম পোশাকে স্বামীজিকে দেখে এক মহিলা তার স্বামীকে বললেন, দেখো কি রকম একটা বিচ্ছিরি পোশাক পরে আছে, আমার মনে হচ্ছে এই লোকটা জেন্টালম্যান নয়। স্বামীজি কথাটা শুনতে পেলেন এবং সেই মহিলাকে বললেন, ম্যাডাম, আপনাদের দেশে দর্জিরাই মানুষকে জেন্টালম্যান বানায়, কিন্তু আমি যেই দেশ থেকে এসেছি সেখানে চরিত্রই মানুষকে জেন্টালম্যান বানায়। ওই দম্পতিটি এইরকম একটি উত্তরে স্তম্ভিত হয়ে যায় এবং স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করেন। একবার স্বামীজি দিল্লিতে কিছুদিন থাকার পর অন্য গুরু ভাইরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেন। স্বামীজিও দিল্লি ছেড়ে চললেন রাজস্থানের উদ্দেশ্যে। সময়টা ছিল 1899 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক সকাল। স্বামীজি আলোয়ার পৌঁছালেন। তার কাছে একটা গেরুয়া কাপড়, দণ্ড, কমণ্ডুল আর কম্বলে জড়ানো 2-4টে বই ছিল। ঘুরতে ঘুরতে তিনি এক দাতব্য চিকিৎসালয়ের সামনে গিয়ে পৌঁছালেন। চিকিৎসালয়ের চিকিৎসক একজন বাঙালি, তার নাম গুরুচরণ নস্কর পণ্ডিতজি। স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, সাধু সন্ন্যাসীদের থাকার জন্য আশেপাশে কোনো জায়গা আছে কি? গুরুচরণ বাবু তখন একটু ভেবে স্বামীজিকে কাছাকাছি একটি দোতলা বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিলেন। স্বামীজির সাথে কিছুক্ষণ আলাপেই তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার পরিচিত মহলে স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করতে শুরু করলেন। বললেন, এমন মহাত্মা আমি আগে কখনো দেখিনি। গুরুচরণ বাবুর বন্ধুরাও স্বামীজির কাছে এসে মুগ্ধ হলেন। তাদের মধ্যে একজন মৌলবী ছিলেন। মৌলবী সাহেবের মুখে স্বামীজির কথা শুনে বেশ কিছু মুসলমান ভদ্রলোকও তার কাছে নিয়মিত আসতেন। এর ফলে কয়েকদিনের মধ্যেই এমন হলো যে স্বামীজির ঘরে আর জায়গা হলো না। ঘর ভর্তি হয়েও বারান্দাতে লোকজন বসে যেত স্বামীজির কথা শোনার জন্য। স্বামীজি তাদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতেন এবং মাঝে মাঝে উর্দু এবং হিন্দি গান, এমনকি বাংলা কীর্তনও গাইতেন। দিন কয়েকের মধ্যেই স্বামীজির অনুগামীর সংখ্যা অনেক বেড়ে গেল। তখন স্বামীজির এবং অন্য সকলের সুবিধার কথা ভেবে তার অনুগামীরা তাকে আনোয়ারের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পণ্ডিত শম্ভুনাথজির বাড়িতে নিয়ে গেলেন এবং সেখানেই থাকার ব্যবস্থা করলেন। এখানে আসার পর স্বামীজি সকাল 9টা পর্যন্ত ধ্যান করে তারপর বৈঠকখানায় আসতেন। ততক্ষণে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে অনেক মানুষজন এসে পড়তেন। তাদের মধ্যে কেউ হয়তো শিয়া বা সুন্নি মুসলমান, আবার কেউ হয়তো বৈষ্ণব বা অন্য কোনো সম্প্রদায়ের। ধনী দরিদ্র, হিন্দু মুসলমান সেখানে মিলেমিশে একাকার হয়ে যেতেন। স্বামীজি দুপুর পর্যন্ত বসে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান করতেন। তখন যে ভাব বা যে আদর্শ নিয়ে প্রসঙ্গ উঠত, স্বামীজি যেন সেইভাবেই তন্ময় হয়ে যেতেন। ভগবত প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সঙ্গীত করতেন। বাংলা গান গাইবার আগে তিনি হিন্দিতে তার অর্থ সকলকে বুঝিয়ে দিতেন। রাজস্থান বৈষ্ণব প্রধান দেশ বলে কৃষ্ণ বিষয়ক সঙ্গীতই তিনি বেশি করতেন। গাইতে গাইতে তার ভাবে বিভোর হয়ে যেতেন আর তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকত। স্বামীজির অনুগামী সেই মৌলভী সাহেবের একান্ত ইচ্ছা স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন। তিনি জানতেন যে স্বামীজি জাতিভেদের ঊর্ধ্বে, তিনি আপত্তি করবেন না। কিন্তু যার অতিথি হয়ে স্বামীজি এখানে এসেছেন সেই পণ্ডিতজি যদি আপত্তি করেন। কিন্তু মৌলভী সাহেবের আন্তরিকতা দেখে পণ্ডিতজি বললেন, ভাই, স্বামীজি তো দরবেশ, তার কাছে জাতিভেদের কি মূল্য? আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আপনি যেমন ব্যবস্থা করবেন আমরা তাতেই সন্তুষ্ট হব। সেই অনুযায়ী মৌলভী সাহেব স্বামীজিকে একদিন তার বাড়িতে নিয়ে গিয়ে তৃপ্তি করে খাওয়ালেন। শুধু তাই নয়, আরো অনেক মুসলমান ভদ্রলোক স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আহার করিয়েছিলেন। স্বামীজি পরম তৃপ্তিতে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। এই খবরটি একদিন আলোয়ারের দেওয়ানের কানে পৌঁছায়। স্বামীজিকে তিনি সাদরে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন। আলোয়ারের রাজা ছিলেন অত্যন্ত ইংরেজ ভাবাপন্ন। দেওয়ান ভাবলেন
এই প্রতিভাবান সন্ন্যাসীর সংস্পর্শে এসে হয়তো মহারাজের মতিগতি পাল্টাতে পারে। তাই তিনি মহারাজকে খবর পাঠালেন যে একজন সাধু এসেছেন, যে ইংরাজিতে মহাপণ্ডিত। খবর পেয়ে মহারাজ একদিন নিজেই এলেন দেওয়ানের বাড়িতে। প্রথমে তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি নাকি অদ্বিতীয় পণ্ডিত, তা আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন, তা না করে ভিক্ষা করে বেড়ান কেন? এই কথা শুনে স্বামীজি একটুও ইতস্তত না করে বললেন, মহারাজ, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কি একটা প্রশ্ন আপনাকে করতে পারি? মহারাজ বললেন, হ্যাঁ বলুন। স্বামীজি তখন বললেন, আপনি কি বলতে পারেন আপনি এই যে রাজকার্যের অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান, এটা কেন করেন? স্বামীজির কথার ভঙ্গিতে সেখানে উপস্থিত সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। তারা ভাবলেন রাজা বুঝি এবার রেগে গিয়ে একটা কাণ্ড বাঁধাবেন। কিন্তু রাজা ধীরভাবেই স্বামীজির কথা শুনলেন এবং একটু চিন্তা করে বললেন, কেন আমি এরকম করি তা বলতে পারবো না, তবে হ্যাঁ, ওতে আমার ভালো লাগে। স্বামীজিও সঙ্গে সঙ্গে বললেন, আমারও তেমনই। ফকিরি করে ঘুরে বেড়াতে, মানুষের সেবা করতে আমার ভালো লাগে। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায় এবং সেই রাজাও পরবর্তীকালে স্বামীজির ভক্ত হয়ে যায়। তো বন্ধুরা, ইনি তো হলেন আমাদের স্বামী বিবেকানন্দ।